যেখানে প্রেম নিষিদ্ধ। ঈশ্বর জাহান জেরিন পর্ব ২৭। ছাদ থেকে নামার সময় সাজের পা দুটো কাঁপছিল। আরজান মিরের ওই পাথরের মতো শক্ত হাতের টান আর বুকের ভেতরের কড়া ধুকপুকানি এখনও তার বুকের পুরো শরীর অবদ্ধ এক শিহরণ জাগাচ্ছে। সে নিজের ঘরে ঢুকে ধপাস করে দরজাটা বন্ধ করে দিল। আয়নায় তাকিয়ে দেখল আরজান নিজের হাতে নিজের আঁচলটা যেভাবে তার পেটের ওপর টেনে পিন আটকে দিয়েছে, সেখানে পিনটা নিখুঁত হলেও সাজের জর্জেট শাড়ির ভাঁজটা কেমন যেন আরজানের তীব্র অধিকারবোধের গল্প বলছে। জল্লাদ হিটলারের বড় ভাই। সাজ বিছানায় মুখ গুজে কাঁদতে কাঁদতে বিড়বিড় করলো। ফোনটাও কেড়ে নিল। আবার বলে কিনা আমার ঘরে তালাবদ্ধ করে রাখবো। এই নিমপাতা কি জানে না এটা সাজেরও ঘর? আসুক না তালা মারতে। চাবি যদি আমি গিলে না ফেলেছি। ওদিকে ছাদের ওপর আরজান মীর তখনও একা দাঁড়িয়েছিলেন। পকেট থেকে সাজের ফোনটা বের করে তিনি স্ক্রিনের দিকে তাকালেন। স্বাধীনের শেষ মেসেজটা দেখে তার ফর্সা কপালটা আবার কুঁচকে গেল। আরজান খুব ভালো করেই জানেন সাজ মেয়েটা বড্ড অবুঝ আর ইম্যাচিওর। স্বাধীন তো সাজের কলেজের ছেলে, কিন্তু এই বয়সে ছোকরাদের চোখের ভাষা তার নিয়ত বুঝতে আরজানের ১ সেকেন্ডের সময় লাগে না। আরজান নিজের পার্সোনাল ফোনটা বের করে কলেজের প্রিন্সিপালকে কল দিলেন। গলার স্বর একদম বরফ শীতল। হ্যালো প্রিন্সিপাল সাহেব, মীর আরজান বলছিলাম। কাল থেকে সাজের আশেপাশে যেন বহিরাগত বা কোনো বখাটে ছেলেদের ভিড় না দেখি। কলেজের গেটে মীর অ্যাভিয়েশনের একটা স্পেশাল সিকিউরিটি টিম থাকবে। আর স্বাধীন নামের যে ছেলেটা সাজের ডিপার্টমেন্টে পড়ে, ওর অ্যাক্টিভিটির ওপর যেন কড়া নজর রাখা হয়। কোনো উল্টাপাল্টা দেখলে কলেজ থেকে সোজা অ্যামাজনের জঙ্গলে পাঠানোর ব্যবস্থা আমি করব। ফোনটা রেখে আরজানের ফোনের গ্যালারিটা খুলল। সেখানে সাজের শাড়ি পরা সেই আধো অগোছালো সেলফিগুলো রয়েছে। আরজান ডিলিট করতে গিয়েও থেমে গেলেন। ছবিগুলোর সাজকে বড্ড মায়াবী লাগছে, ঠিক যেন এক অবাধ্য রাজকুমারী। আরজান আঙুল দিয়ে স্কিনের সাজের গালে একটা কাল্পনিক ছোঁয়া এঁকে বিড়বিড় করলেন, অন্য পুরুষের চোখের পবিত্রতা রক্ষা করার জন্য তোর আমি একদিনে ঘুচিয়ে দেব সাজ। এদিকে দোতলার শেষ প্রান্তের ঘরে আবরাজ তখন যন্ত্রণায় ছটফট করছে। আরজান ভাই তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার পর পকেটের অবস্থা এখন একদম শূন্য। একজন নতুন নির্বাচিত অনারেবল এমপি, যার বাইরে হাজার হাজার কর্মী সমর্থক ঘুরে, সে এখন নিজের ঘরে একটা ফুটো পয়সাও ছাড়া বসে আছে। তার উপর বিকেলের বাসে করে পথসভায় যাওয়ার ডিটেনশন তো আছেই। সে ধীর পায়ে খাটের দিকে এগিয়ে গেল। নৈশি বেনারসি শাড়িটা বদলে একটা সাধারণ সুতি শাড়ি পরে খাটের একপাশে একদম দেয়াল ঘেঁষে শুয়ে আছে। তার চোখ বন্ধ, কিন্তু শ্বাস প্রশ্বাসের গতি আর টান টান শরীর বলে দিচ্ছে সে আসলে জেগে আছে। এই মেয়ে ঘুমাবার পাত্রী নয়। আবরাজ খাটের ওপর বসে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের শার্টের ওপরের বোতামটা আলগা করলো। নৈশি নেত্রী, আপনি কি ঘুমিয়ে পড়েছেন, নাকি পকেটের শোকে মৃত স্বামীর জন্য মনে মনে শোকসভা করছেন? নৈশি চোখ না খুলেই বলল, আপনার সাথে কথা বলার কোনো রুচি আমার নেই মীর আবরাজ স্রোত। আপনি এখন একজন দেউলিয়া এমপি, যার নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্ট সচল নেই। তার সাথে প্র্যাকটিক্যাল ডিসকাশন করাও সময়ের অপচয়। আরে অ্যাকাউন্ট তো ভাই স্বাভাবিকভাবে লক করেছে। আবরাজ একটু ক্ষুব্ধ হয়ে নৈশির দিকে কিছুটা ঝুঁকে বসল। কিন্তু আমার ভেতরের প্র্যাকটিক্যাল পাওয়ার কি আর লক করতে পেরেছে? আপনি তো দেখছি বড্ড নিষ্ঠুর। বাসুরাতে স্বামীর পকেটের শোকে মরছে, আর আপনি সুরসুর করে দেয়াল ঘেঁষে ঘুমাচ্ছেন। আপনার পলিটিক্যাল অ্যাথিকস কি এতটা এটাই বলে? নৈশি এবার ঝট করে উঠে বসলো। তার চোখের ভেতরে সেই তেজ যেন নিঝুম ঘরের নীল আলোতেও জ্বলে উঠল। সে অবজ্ঞার হাসি হেসে বলল, স্বামী, আপনাকে আমি কোনোদিন এই মর্যাদা দেব না। আপনি ক্ষমতার অপব্যবহার করে এই বিয়েটা করেছেন। মনে রাখবেন আরজান ভাই, আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে খুব ভালো করেছেন।
অহংকারী নেতার পকেট খালি হলে তবেই সে মাটির মানুষের কষ্ট বোঝে। নৈশি কড়া কথায় আবরাজ দমে যাওয়ার পাত্র নয়। সে উল্টো আরও এক কদম এগিয়ে নৈশির ঠিক মুখোমুখি হয়ে বসল। ঘরের নীল আলোয় নৈশির রাগী মুখটাকে আজ অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। আবরাজ একটু ধূর্ত হেসে বলল, বাহ, দারুণ স্পিচ তো। আপনি তো দেখছি আমার অপোজিশন পার্টির চেয়েও ভালো বক্তৃতা দেন। মাটির মানুষের কষ্ট, নৈত্রী নেত্রী, মাটির মানুষের কষ্ট তো আমি আজ বিকেলেই বুঝেছি, যখন কন্ডাক্টর আমার পাঞ্জাবি টেনে ধরে বলল, কিরে নেতা, স্টুডেন্ট হাফ পাস মারার চেষ্টা করছিস কেন? আমার পকেটে তখন একটা 10 টাকার নোটও ছিল না। আরজান ভাইয়ের এই ইকোনমিক ইমার্জেন্সির কারণে আজ আমাকে বাসে পকেটমারের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে। নৈশি এবার বিছানা থেকে নেমে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের বৃষ্টিটা এখন ঝিরঝির করে পড়তে শুরু করেছে। সে ঘরে দাঁড়িয়ে আবরাজকে উদ্দেশ্য করে বলল, শুনুন মীর আবরাজ রোদ, আপনার নাটক বন্ধ করুন। আপনি এমপি হয়েছেন মানুষের সেবা করার জন্য। বাসে চড়া বা খালি পকেট হওয়া আপনার জন্য একটা শিক্ষণীয় লেসন হওয়া উচিত। আর আমার কথা বলছিলেন না? আমি এখানে আপনার বউ হয়ে আসিনি। আমি এসেছি এই মীর বাড়ির ভেতরের হিপোক্রেসিগুলো এক্সপোজ করতে। আপনাদের এই ক্যাপিটালিস্ট সাম্রাজ্য আমি ভেতর থেকেই ভাঙব। আবরাজ খাট থেকে নেমে নৈশির একদম পেছনে গিয়ে দাঁড়ালো। তার গলার স্বরে এবার একটু দুষ্টুমি মিশে গেল। ভেরি গুড। ক্যাপিটালিস্ট সাম্রাজ্য ভাঙতে হলে আগে তো এই সাম্রাজ্যের রাজকুমারকে বসে আনতে হবে। তা নেত্রী, আপনার এই রিভলিউশন কি আজ থেকেই শুরু হবে, নাকি বাসরাতের ডিনার হিসেবে আপনার ওই রাজনৈতিক ইশতেহারটাই শোনাবেন? নৈশি এক ঝটকায় ঘুরে দাঁড়ালো। আবরাজের চোখের গভীরতা দেখে তার কোনো যেন এক মুহূর্তের জন্য বুকটা কেঁপে উঠল। সে নিজেকে সামলে নিয়ে বলল, আপনি বড্ড বেশি কথা বলেন। দয়া করে ওপাশে গিয়ে ঘুমান। দেয়ালের ওই দাগটা দেখেছেন? ওটাই আজ থেকে আমাদের মাঝখানের পলিটিক্যাল বর্ডার। সীমানা পার হওয়ার চেষ্টা করবেন না। আবরাজ মুখটা বেজার করে খাটের এক কোণে কোনো মতে শরীরটা এলিয়ে দিল। পকেট শূন্য হওয়ার শোক তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। ঠিক তখনই তার নজরে পড়ল নৈশির ছোট ভ্যানিটি ব্যাগটা ড্রেসিং টেবিলের উপরে রাখা। তার মনে পড়ল, নৈশি যখন বাপের বাড়ি থেকে এসেছে নিশ্চয়ই তার ব্যাগে কিছু জরুরি ফান্ড আছে। আরজান ভাই আমার ব্যাংক লক করেছে, কিন্তু এই নেত্রীর ব্যাগ তো আর লক করেনি। আবরাজ মনে মনে একটা ফোন দিয়ে আটলো। সে অত্যন্ত সতর্কভাবে খাট থেকে নামলো। বিড়ালের মতো পা ফেলে সে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল। নৈশি তখন গভীর ঘুমে জড়িয়ে আছে। আবরাজ কম্পিত হাতে ব্যাগের চেইনটা খুলল। অন্ধকারের মধ্যে হাতড়াতে হাতড়াতে সে একটা মানিব্যাগ খুঁজে পেল। খুশিতে তার চোখ চকচক করে উঠল। সাব্বাস আবরাজ, তুই তো কেবল পলিটিশিয়ান নোস, তুই তো দেখছি বড় মাপের জাদুকর। সে মানিব্যাগটা খুলতেই ভেতর থেকে কয়েকটা চকচকে 500 টাকার নোট বেরিয়ে এলো। ঠিক তখনই ঘটে গেল মহাবিপদ। সাঁঝের বজ্জাত চিকু পাখিটা কিভাবে যেন জানালার ঘুলঘুলি দিয়ে আবরাজের ঘরে ঢুকে পড়েছিল। সে অন্ধকারে আলমারির উপর বসে সব দেখছিল। আবরাজ তখনই নোটগুলো বের করতে গেল, চিকে হঠাৎ ডানা চাপটে চিৎকার করে উঠল, চোর চোর, নৈত্রীর টাকা চুরি। আবরাজ আটকে উঠে নোটগুলো পেছনের দিকে লুকানোর চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। নৈশি এক লাফে বিছানা ছেড়ে উঠে সুইচ টিপে আলো জ্বালিয়ে দিল। আপনি আপনি আমার ব্যাগে কি করছেন? নৈশির চোখ এখন আগুনের গোলার মতো জ্বলছে। আবরাজ থতমত খেয়ে চশমাটা নাকের ওপর ঠিক করলো। না মানে নেত্রী, আমি আসলে চেক করছিলাম আপনার ব্যাগে কোনো অবৈধ অস্ত্র বা বিস্ফোরক আছে কিনা। জাতীয় নিরাপত্তার খাতিরে একজন এমপির এইটুকু তল্লাশি করা অধিকার আছে। নৈশি ক্ষিপ্ত হয়ে এগিয়ে এসে আবরাজের হাত থেকে মানিব্যাগটা কেড়ে নিল। জাতীয় নিরাপত্তা? আপনি আমার টাকা চুরি করেছিলেন। আপনি কি জানেন এটা একটা ক্রিমিনাল অফেন্স? আরে বাবা, চুরি কেন হবে? এটা তো পলিটিক্যাল টাস্ক। আবরাজ এখনও আত্মপক্ষ
সমর্থক করার চেষ্টা করছে। আপনি এই বাড়িতে ফ্রিতে খাচ্ছেন, থাকছেন, তার একটা ট্যাক্স তো আমাকে দিতে হবে। চিকু তখন আবরাজের মাথার ওপর চক্কর কাটছে আর চেঁচাচ্ছে, জেলে যাবে আবরাজ, জেলে যাবে। কসাই ভাইকে ডাকবো? চিকুর আর আবরাজের চিৎকারে পুরো করিডোরে হুলস্থুল পড়ে গেল। পাশের ঘর থেকে আরভিদ আর আরজা বেরিয়ে এলো। নিচতলা থেকে রাজ আর অবনীও দৌড়ে এলো। সবার সামনে দাঁড়িয়ে স্বয়ং আরজান। আরজান ঘরের ভিতর ঢুকে দেখলো আবরাজ এক হাতে একটা 500 টাকার নোট ধরে আছে, আর নৈশি তার হাত কামড়ে ধরার চেষ্টা করছে। কি হচ্ছে এখানে? আরজান গলার স্বর শুনেই সবাই জমে বরফ হয়ে গেল। চিকু পাখিটা ভয় পেয়ে আরজানের কাঁধে গিয়ে বসলো। আবরাজ কাঁচুমাচু হয়ে বলল, ভাই, আসলে আমি নৈশির কাছে ছোট একটা লোন চাচ্ছিলাম। কাল বাসের ভাড়া দেওয়ার মতো টাকা তো নেই। নৈশি নালিশের সুরে বলল, মিথ্যা বলছে আরজান ভাই, ও আমার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করছিল। একজন এমপির এই হাল? আরজান একবার আবরাজের দিকে তাকালো, তারপর নৈশির দিকে। সে অত্যন্ত শান্তভাবে আবরাজের হাত থেকে টাকাটা নিয়ে নিজের পকেটে পড়ল। আবরাজ? আরজানের ডাক শুনে আবরাজের কলিজা শুকিয়ে গেল। জি ভাই, চুরি করা তো অন্যায়, কিন্তু ধরা পড়াটা তার চেয়েও বড় গাধামি। তুই মীর বংশের নাম ডুবিয়েছিস। আর নৈশি? নৈশি সোজা হয়ে দাঁড়ালো। জি, আগামীকাল থেকে তোমার এই ভ্যানিটি ব্যাগটাও আমার হেফাজতে থাকবে। এই বাড়িতে কোনো প্রাইভেট ফান্ড চলবে না। সব টাকা মীর বাড়ির কমন ফান্ডে জমা হবে। আর আবরাজ? আবরাজ ভয়ে চোখ বন্ধ করে ফেললো। কাল সকালে তুই বাসে করে নয়, তুই কাল সাইকেলে করে নির্বাচনী এলাকায় যাবি। বাসের টিকিট কাটার যোগ্যতাই তোর নেই। আবরাজ চিৎকার করে উঠল, সাইকেল? ভাই, আমার নির্বাচনী এলাকা 10 মাইল দূরে। আরজান ভাই কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। পেছনে আরভিদ মুখ চেপে হাসছে, আর রাজ তাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না ভাই, সাইকেলিং করলে হার্ট ভালো থাকে, নো সাইড এফেক্ট। নৈশি নিজের ফাঁকা ব্যাগটার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলো, আর আবরাজ ঘরের কোণে বসে বিড়বিড় করছে, এই চুকিটাকে যদি আমি কাল ডাল ভাত দিয়ে না মেখেছি, আমার রাজনৈতিক ক্যারিয়ারটাই শেষ করে দিল এই বজ্জাত পাখি। পুরো মীর বাড়ির এই মাঝরাতের গন্ডগোল আর হাসাহাসির মাঝে সাজ আড়াল থেকে উকি দিয়ে দেখছিল আর মনে মনে ভাবছে, যাক বাবা, আরজান ভাই শুধু আমার পেছনেই লাগেনি, মেজো ভাইয়ারও তো পকেট আর ইজ্জত দুটোই সাইকেলের চাকার নিচে পিষ্ট করে দিল। চলবে। আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।